হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। আমরা জেনারেল স্টাডি চ্যাপ্টার ওয়াইজ ভাবে পড়ছিলাম। তো আজকে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়বো। অলরেডি একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি, যেটা হচ্ছে উইথ ডিটেলস এক্সপ্লেনেশনে করেছি। তো আজকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, যেখানে হচ্ছে ভেদিক সিভিলাইজেশন বা বৈদিক যুগের কি সভ্যতার কি কি ছিল সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আগেরটাও একটা সভ্যতা ছিল, এটাও একটা সভ্যতা। তো বেসিক ডিফারেন্স যেটা ছিল সেটা আমি আগেও তোমাদেরকে বলেছি যে মেন জিনিসটাকে আগে বোঝো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে হচ্ছে আরবান সভ্যতা, তাই না? আরবান সভ্যতা। অ্যান্ড বৈদিক সিভিলাইজেশন মানে হচ্ছে রুরাল সিভিলাইজেশন। তো এই টপিকটা থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ রেলিভেন্ট হচ্ছে যে 2 নাম্বার আশা করে রাখতে পারো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য 1 থেকে 2 নাম্বার আশা করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো আমি স্টার্ট করছি। অ্যান্ড অলরেডি চ্যাপ্টার ওয়াইজ ভাবে সমস্ত জিনিস পড়ানো হচ্ছে। যদি না দেখে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবার মাঝখানে নিয়ে এসো জিনিসগুলো, যাতে সবাই উপকৃত হতে পারে। ওকে, দেখো, প্রথমেই একটা কথা আমরা জানবো যে এই যে সিভিলাইজেশন, এই যে বৈদিক সভ্যতা, এই সভ্যতার বয়স কতটা, আগে আমরা সেটা জানি। তো এই বৈদিক সিভিলাইজেশন হচ্ছে 900 বছরের একটা সভ্যতা। অ্যান্ড এর পুরো সময়টাকে যদি আমাকে বলতে হয়, এটা হচ্ছে 1500 BC থেকে হচ্ছে 600 BC অবধি। তাহলে আমরা এটুকুনি বুঝতে পারলাম যে টোটাল এই সভ্যতা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে 900 বছরের। ওকে, এবং আমরা দুটো ভাবে ডিভাইড করলাম। আমরা বললাম হচ্ছে যে টোটাল টাইমটা হচ্ছে 1500 BC থেকে স্টার্ট করে হচ্ছে 600 BC অবধি। ওকে, এই অবধি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে এই বৈদিক সভ্যতাকে আমরা দুরকম করে ডিভাইড করতে পারি। প্রথমে আগে আমরা বেসিকগুলোকে ক্লিয়ার করে নিই। দুরকম করে ডিভাইড করতে পারি। একটা পিরিয়ডকে বলবো হচ্ছে আর্লি বৈদিক যুগ। ওকে, আর্লি বৈদিক যুগ। অ্যান্ড আরেকটা পিরিয়ডকে আমরা বলছি হচ্ছে লেটার বৈদিক যুগ। এবার কথা হচ্ছে আর্লি বৈদিক যুগ মানে হচ্ছে কোন সময়টা? এটা একটা 500 বছরের সভ্যতা, যেটা হচ্ছে 1500 BC থেকে স্টার্ট করে হচ্ছে 1000 BC অবধি। পরীক্ষাতে টু দা পয়েন্ট কিন্তু প্রশ্ন দেয়। লেটার বৈদিক যুগ মানে হচ্ছে 1000 BC থেকে স্টার্ট করে আমরা বলবো হচ্ছে 600 BC, মানে হচ্ছে 400 বছর। তাহলে এদিকে 500 অ্যান্ড এদিকে 400, টোটাল হলো আমার 900 বছরের একটা সভ্যতা। এই অবধি ক্লিয়ার? নেক্সট, বৈদিক সভ্যতা পড়ছি এবং আর্যদের কথা যদি না পড়ি তাহলে কিন্তু হবে না। তাহলে ফার্স্ট অফ অল আমরা আর্যদের ব্যাপারে একটু জেনে নিই। আর্য কথার মানেটা কি? এখানে অনেকবার আমাদের কাছে এই প্রশ্নটা আসে যে আর্য কথার মানে কিন্তু অনেক রকম হতে পারে। আর্য মানে রেস, রেস মানে কি? জাতি, তাই না? আর্য মানে জাতি। আর্য মানে হচ্ছে উচ্চ শ্রেণী। ওকে, আর্য মানে উচ্চ শ্রেণী। এবং আর্য মানে আমরা ভাষা বলতে পারি। তো আমাদের পরীক্ষাতে যেটাই দিক আমরা এখানে অ্যান্সার করতেই পারবো, তাই তো? তাহলে এই 3টে পয়েন্ট একটু মনে রাখবে। অ্যাকচুয়ালি আর্যরা কোথা থেকে এসছে এর উপরেও কিন্তু অনেক থিওরি রয়েছে, এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান বা আরিয়ানরা কোথা থেকে এসছে। এই বিষয়ে যদি আমরা কথা বলি, আমাদের সামনে কিন্তু 4টে থিওরি ভেরি ইম্পর্টেন্ট। অরিজিনাল থিওরি, অরিজিন অফ দ্য আরিয়ান প্রথমেই হচ্ছে যে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া বা মধ্য ভারত থেকে আর্যরা এসেছিল, এই কথাটা বলেছিলেন আমাদের কাছে হচ্ছে ম্যাক্স মুলার। ওকে, যে আর্যরা কোথা থেকে এলো? তাহলে আর্যরা এসছে হচ্ছে সেন্ট্রাল এশিয়া, এই জায়গা থেকে, সেন্ট্রাল এশিয়াটা থেকে আর্যরা এলো। নেক্সট হচ্ছে আর্যরা, আবার বলা হচ্ছে যে আর্যরা এই সাইড থেকে মানে তিব্বেতের সাইড থেকে এসছিল, এবং তিব্বেতের সাইড থেকে এসছেন এই কথাটা বলেছিলেন হচ্ছে তারানাথজি। ওকে, তারানাথজি। এবং আর্টিক রিজন থেকে আর্যরা এসছে এই কথাটা বললেন হচ্ছে বাল গঙ্গাধর তিলকজি, তাই না? দেখো, তাহলে আমাদের কাছে 3টে অরিজিন রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোন অরিজিনটাকে আমরা নেব, বা পরীক্ষাতে এখান থেকে যাই আসুক সেটা আমরা অ্যান্সার করলাম, তাই তো? তো এটাকে আগে একটু ক্লিয়ার করে নিই। দেখো, আমরা যে থিওরিটা অ্যাকসেপ্ট করেছি যে আর্যরা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল এশিয়া। এটুকুনি আমরা তো অ্যাকসেপ্ট করেছি যে সেন্ট্রাল এশিয়া, এবং এই থিওরি দিয়েছেন হচ্ছে ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার। ওকে, নেক্সট একটা জিনিস খুব সিম্পল পয়েন্টটা বোঝো, এভিডেন্স, ইতিহাস মানে এভিডেন্স থাকবে। ওকে, তো এর এভিডেন্স আর্যরা যে এই সেন্ট্রাল এশিয়া থেকেই যে আর্যরা এসছে, এর এভিডেন্স আমাদের দু জায়গায় আছে। একটা হচ্ছে ইরানের পবিত্র গ্রন্থ, ইরানের যে পবিত্র গ্রন্থ তার নাম হচ্ছে জেন্ট আগস্টা, এটা হচ্ছে জেন্ট আগস্টা। এই জেন্ট আগস্টাতে মেনশন করা রয়েছে যে আর্যরা
ইরান পেরিয়ে ভারতবর্ষে এসছে, মানে এই সাইডটা দিয়ে আসতে হচ্ছে তাহলে। নেক্সট নেক্সট হচ্ছে তুর্কির যে ইনস্ক্রিপশন, তুর্কির ইনস্ক্রিপশনের নাম কি? তুর্কির ইনস্ক্রিপশনের নাম হচ্ছে বজকাই ইনস্ক্রিপশন। এবং এই বজকাই ইনস্ক্রিপশনেও আমরা দেখতে পাচ্ছি যে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসছে। তার মানে আপাততভাবে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আর্যরা তাহলে সেন্ট্রাল এশিয়া বা ম্যাক্স মুলারের থিওরিটাই আমরা অ্যাকসেপ্ট করলাম। ওকে, নেক্সট। এবারে এটুক তো আমরা বুঝতে পারলাম যে সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা এসছে। এসে কোথায় বসবাস করেছিল আগে এবার সেটা বুঝবো। ওকে, দেখো আমরা দু রকম করে ডিভাইড করেছি, একটা হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড অ্যান্ড আর একটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। তো অ্যাকচুয়ালি আর্যরা দুটো সময় দু জায়গায় কিন্তু বসবাস করেছিল। প্রশ্নটা যদি আমাদের বলে যে আর্লি বেদিক পিরিয়ডে আর্যরা কোথায় বসবাস করেছিল, তার উত্তর হবে সপ্ত সিন্ধুর পারে। ওকে, সপ্ত সিন্ধু মানে হচ্ছে কি? ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি। এই যে দেখো এই রিজনটাতে প্রথমের দিকে সপ্ত সিন্ধুর পারে, সপ্ত মানে সাত, সিন্ধু, তাই না? নেক্সট, সিন্ধু নদী, সিন্ধু নদীর 5টা ট্রিবিউটারি, শাখা নদী সবাই জানো। সিন্ধু একটা নদী, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড দ্য সুতলেজ, তাই তো? তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার এদিকে 5টা ট্রিবিউটারি আর সিন্ধু 6টা, অ্যান্ড আরেকটা নদী যেটা হচ্ছে সরস্বতী। তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আর্লি বৈদিক যুগে কোথায় বসবাস করেছিল, আমরা বলবো হচ্ছে সপ্ত সিন্ধু নদীর ধারে বসবাস করেছিল। কিন্তু আমাদের যদি প্রশ্নটা এইটা তুলে দেয় যে লেটার বৈদিক যুগে কোথায় বসবাস করেছিল, তাহলে আমাদের উত্তর হবে ইন্দো গ্যাংনেটিক প্লেন, মানে হচ্ছে আর্যরা ভিতরের দিকে প্রবেশ করেছিল। তাহলে এই ইন্দো গ্যাংনেটিক প্লেনকে বৈদিক যুগে কি বলা হতো, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, তার উত্তর হচ্ছে আর্যভট্টা। তাহলে কি পড়লাম? আমরা দেখলাম আর্লি বৈদিক যুগে আর্যরা বসবাস করেছিল সপ্ত সিন্ধুর পারে, লেটার বৈদিক যুগে হচ্ছে আর্যভট্টাতে বসবাস করেছিল। এই অবধি ক্লিয়ার? বুঝেছো? কমেন্ট সেকশনে রিপ্লাই করে আমাকে বলবে হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট, এরপরে দেখো বসবাস তো করলো, কিন্তু বৈদিক লিটারেচার যদি আমি কথা বলি, এই যে শব্দটাকে নিয়ে লিটারেচার, লিটারেচার কোন যুগের মধ্যে হয়েছিল এটা আমরা জানি যে আমরা এখানে গোটা পিরিয়ডটাই নিচ্ছি 1500 বিসি থেকে 600 বিসি অবধি। আমাদের বৈদিক যে সাহিত্য, সেই সাহিত্যকে আমরা আবার দুরকম করে ডিভাইড করতে পারি। ওকে, একটা সাহিত্যকে বলবো হচ্ছে শ্রুতি সাহিত্য, ওকে, অ্যান্ড আরেকটা সাহিত্যকে বলবো হচ্ছে স্মৃতি সাহিত্য। প্রথম কথা, শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে কানে শোনা, শ্রুতি মানে শোনা, ওকে, অ্যান্ড স্মৃতি মানে হচ্ছে মনে রাখা। তো আমরা যেটা বুঝলাম যে বৈদিক সাহিত্যকে দুরকম করে ডিভাইড করব, এবং প্রথমেই বললাম শ্রুতি সাহিত্য এবং তারপরে বললাম স্মৃতি। শ্রুতি কতগুলো আছে? শ্রুতি হচ্ছে 4টে আছে। এবার 4টে শ্রুতি সাহিত্য কি কি? সেটা হচ্ছে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক অ্যান্ড উপনিষদ। এই হলো 4টে শ্রুতি সাহিত্য। কি বললাম কিছু বুঝতে পেরেছো? স্মৃতি কতগুলো? স্মৃতি হচ্ছে 6টা, 6টা হচ্ছে স্মৃতি। সেই ব্যাপারে আমি পরে আসছি। নেক্সট, এবারে কিছু কথা আছে সেগুলো মন দিয়ে শোনো। বেদকে দেখো, শ্রুতি সাহিত্য 4টে হলো। বেদ হলো নাম্বার 1 এক, নাম্বার 2 হচ্ছে ব্রাহ্মণ, নাম্বার 3 হচ্ছে আরণ্যক, নাম্বার 4 হচ্ছে উপনিষদ। এই হলো 4টে শ্রুতি সাহিত্য, তাই তো? তো এইগুলো মানেটা কি সেগুলোকে আগে আমরা বুঝে নেই। এবার দেখো বেদকে প্রথমে আগে আমি মানেটা আমি প্রত্যেকটা মানে আগে বলে দিই। বেদকে সংহিতা বলা হয়। ওকে, বেদকে আমরা যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে সংহিতা। ওকে, বেদ হচ্ছে সংহিতা। নেক্সট হচ্ছে বেদকে অপরসয়া বলা হয়। অপরসয়া কথাটার মানে হচ্ছে দ্যাট ইজ নট ক্রিয়েটেড বাই ম্যান, মানুষজন সৃষ্টি করেননি বেদ, বেদ হচ্ছে গড গিফটেড। অ্যান্ড বেদকে নিত্যা বলা হয়। তাহলে দেখো এই যে 3টে কথা এটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে সংহিতা, অপরসয়া অ্যান্ড নিত্যা। তো নিত্যা মানে হচ্ছে বেদে যা লেখা রয়েছে সেটা হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এবারে বেদের যে এক্সপ্লেনেশন, আমরা জানি যে আমাদের 4টে বেদ আছে, 4টে বেদ আছে, ঋক, সাম, ইয়জুর, অথর্ব। তো বেদের এক্সপ্লেনেশন কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে ব্রাহ্মণে। আমরা এটুকুনি বুঝতে পারলাম। তাহলে আমার বেদের এক্সপ্লেনেশন হচ্ছে আমার হিউমের মধ্যে রয়েছে। তাহলে হিউম মানে কি? হিউম মানে হচ্ছে এক্সপ্লেন দ্য, ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে হচ্ছে এক্সপ্লেন দ্য হিউম অফ দ্য বেদা। এটা কিভাবে লেখা রয়েছে? এটা প্রোজে লেখা রয়েছে। বেদ সবসময় হচ্ছে লিরিক ফর্মে থাকবে, পোয়েট্রি ফর্মে, এটা হচ্ছে প্রোজ। ব্রাহ্মণ কথাটার মানে হচ্ছে স্যাক্রিফাইস। তার মানে প্রত্যেকটা বেদের জন্য প্রত্যেকটা ব্রাহ্মণ থাকছে।
এই অবধি আমরা ক্লিয়ার বুঝেছি। প্রত্যেকটা বেদের জন্য আলাদা আলাদা করে, 4টে বেদের জন্য 4টে তো ব্রাহ্মণ থাকবে। নেক্সট, এবারে দেখো আপাতত এখানে আরো কিছু ছোট ছোট ইনফরমেশন আছে, তারপর আমি এদিকে যাচ্ছি। বেদকে এক জায়গায় নিয়ে এসেছিলেন কে? 4টে বেদকে এক জায়গায়, মানে হচ্ছে কম্পাইলেশন অফ দ্য বেদ। যদি এই প্রশ্নটাই আমাকে দেয় তখন আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে বেদব্যাস, তাই না? বেদব্যাস একটি জায়গায় নিয়ে এসেছিলেন। তার জন্য পঞ্চম বেদ কাকে বলা হয়, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, যে পঞ্চম বেদ আমরা কাকে বলি। তাহলে তার উত্তর হচ্ছে কি? তার উত্তর হচ্ছে মহাভারত, পঞ্চম বেদ। ওকে, নেক্সট। এবং তার জন্য দেখবে মহাভারতকে বলা হচ্ছে জয় সামহিতা, জয় সামহিতা। নেক্সট, এবারে ব্রাহ্মণ, বেদের এক্সপ্লেনেশন ব্রাহ্মণের মধ্যে, এটা তো বুঝলাম। ব্রাহ্মণের যে এক্সপ্লেনেশন মানে হচ্ছে এটা কনক্লুডিং পার্ট বলবে, ঠিক আছে? ব্রাহ্মণের যে শেষ ভাগ তাকে বলা হচ্ছে আরণ্যক। ওকে, এবং অবশ্যই আরণ্যক কথাটা মানে হচ্ছে জঙ্গল। এই ঋষিমুনিরা এই গ্রন্থগুলো জঙ্গলে লিখেছিলেন, তার জন্য ফরেস্ট টেক্সট বলা হয়। অ্যান্ড সব থেকে লাস্ট জিনিস যেটা, যে বেদের যে কনক্লুডিং পার্ট হবে, বেদের যে শেষ পার্ট হবে তাকে বলবে হচ্ছে উপনিষদ। তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যে ব্রাহ্মণ, বেদ মানে কি, ব্রাহ্মণ মানে কি, আরণ্যক মানে কি, উপনিষদ মানে কি। ওকে, নেক্সট। এবারে দেখো, এবারে বেদ কোথা থেকে এসছে? বেদ বিদ নামক শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে নলেজ, বা যার মানে হচ্ছে জ্ঞান। অ্যান্ড আমাদের কাছে কটা বেদ আছে? 4টে বেদ। ঋগ্বেদ, শ্যামবেদ, ইয়াগুরবেদ, অ্যান্ড আমাদের লাস্ট হচ্ছে অথর্ববেদ। এরপরে আমরা যেটা বলবো সেটা মন দিয়ে শোনো। ঋগ্বেদ, শুধুমাত্র ঋগ্বেদ হচ্ছে আর্লি যুগে আমরা রচনা করেছিলাম, এটা একটু মাথায় রাখবে, যে আর্লি যুগে রচনা হয়েছিল ঋগ্বেদ। বাকি বেদ, যে 3টে বেদ, শ্যামবেদ, ইয়াগুরবেদ, অথর্ববেদ, এটা হচ্ছে লেটার বৈদিক যুগে আমরা রচনা করেছিলাম। এটুকুনি আমরা বুঝেছি। তাহলে আর্লি বৈদিক যুগে হচ্ছে শুধুমাত্র আমার ঋগ্বেদ, বাকি বেদগুলো হচ্ছে লেটার বৈদিক যুগে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে যে এই বাকি দেখো, ঋগ, শ্যাম, ইয়াগুর, এই প্রথমের দিকে 3টে বেদ, ঋগ্বেদ, শ্যামবেদ, ইয়াগুরবেদ, এই 3টে বেদকে বলা হচ্ছে বেদাত্রীয়। ওকে, 3টে বেদকে একসঙ্গে বলা হয় বেদাত্রীয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার ব্রাহ্মণ কি জিনিস। ব্রাহ্মণ মানে আপাতত ভাবে ব্রাহ্মণস মানে আমি যেটুকুনি বললাম তোমাদেরকে, যে প্রত্যেকটা বেদের এক্সপ্লেনেশন থাকবে, তাই না? এক্সপ্লেনেশন থাকবে, তো এক্সপ্লেন তো রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের কাছে যে 4টে বেদ আছে, ঋগ্বেদ, শ্যামাবেদ, ইয়াগুরবেদ, অথর্ববেদ, এর যে এক্সপ্লেনেশন গুলো যেখানে পাচ্ছি সেগুলোকে আমরা ব্রাহ্মণ বলবো। ঋগ্বেদের 2টো ব্রাহ্মণ থাকে। ওকে, একটা অত্রিয়া ব্রাহ্মণ, একটা কষ্ঠিকা ব্রাহ্মণ। শ্যামাবেদের পঞ্চভিসা ব্রাহ্মণ থাকবে। ইয়াগুরবেদের শতপথ ব্রাহ্মণ, অ্যান্ড এই শতপথ ব্রাহ্মণ হচ্ছে সব থেকে ওল্ডেস্ট অ্যান্ড সব থেকে লার্জেস্ট। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে অথর্ববেদের জন্য গোপাতা অ্যান্ড তাত্ত্রিয়া ব্রাহ্মণ। এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছো? নেক্সট, এরপরে হচ্ছে আরণ্যক কথাটার মানেটা কি। আরণ্যক মানে যে ফরেস্ট টেক্সট, এটুকুনি তো আমরা বুঝলাম। আরণ্যক মানে হচ্ছে ফরেস্ট টেক্সট। আরণ্যক মানে হচ্ছে কনক্লুডিং পোর্শন অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে শেষ ভাগ হবে সেটাকে আমরা বলছি হচ্ছে আরণ্যক। ক্লিয়ার এই অবধি? নেক্সট। নেক্সট হচ্ছে উপনিষদ মানেটা কি। উপনিষদ কথাটার মানে হচ্ছে ফিলোসফিক্যাল টেক্সট, দার্শনিক চিন্তা ভাবনাকে বলা হচ্ছে উপনিষদ। এবং আমরা আরেকটা কথা বলতে পারি, উপনিষদকে বেদান্ত বলা হয়, বেদের অন্ত, তাই না? বেদের লাস্ট পার্ট অফ দ্য বেদ, তার জন্য বেদান্ত আমরা বললাম। বা জনকণ্ঠাস অফ দ্য বেদ, অনেক সময় এটাও ইউজ করি, জনকণ্ঠাস অফ দ্য বেদ। ওকে, টোটাল কতগুলো উপনিষদ আছে পরীক্ষা, এটা কমন একটা প্রশ্ন, যেটা হচ্ছে 108টা উপনিষদ। কিন্তু আমরা কখনোই 108টা উপনিষদ পরীক্ষাতে পড়ে যাব না, এর মধ্যে থেকে কিছু সিলেক্টিভ পড়তে হয়। বৃদ্ধারণ্যক উপনিষদ সব থেকে ওল্ডেস্ট, এটা একটু মাথায় রাখবে যে বৃদ্ধারণ্যক উপনিষদ সব থেকে আমাদের ওল্ডেস্ট। নেক্সট হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে আমরা সত্যমেব জয়তে কথাটা নিয়েছি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই 108টা উপনিষদের মধ্যে 60টা উপনিষদকে পার্সি ভাষায় কে ট্রান্সলেট করেছিলেন, সেটাও আবার অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। তার উত্তর হচ্ছে দারা শুকো। ক্লিয়ার? নেক্সট, এরপরে চলে এসো ঋগ্বেদ। ওকে, ঋগ্বেদ যে কথা দিয়ে স্টার্ট হচ্ছে, যে লাইন দিয়ে স্টার্ট হচ্ছে, তাকে বলা হয় অগ্নিমেলা পুরোহিতম।
ঋগ্বেদ সবসময় লিরিক্যাল ফর্মে থাকবে, লিরিক। অ্যান্ড ঋগ্বেদ হচ্ছে সব থেকে ওল্ডেস্ট টেক্সট, পৃথিবীর মধ্যে সব থেকে ওল্ডেস্ট টেক্সট, তার জন্য ঋগ্বেদকে বলা হয় ফার্স্ট টেস্টামেন্ট অফ দ্য ম্যানকাইন্ড। ক্লিয়ার? ঋগ্বেদের মধ্যে কতগুলো হিউম আছে? 1080টা হচ্ছে হিউম আছে। অ্যান্ড এটা মাথায় রাখবে। অ্যান্ড শ্লোক সংখ্যা আলাদা জিনিস, শ্লোক কতগুলো আছে সেটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। শ্লোক হচ্ছে 10,580। অ্যান্ড 10টা মণ্ডল। 10টা মণ্ডল, মণ্ডল কথার মানে কি? মণ্ডল মানে হচ্ছে চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারে তাহলে বিভক্ত আছে। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যে 6টা মণ্ডল, 6টা মণ্ডল মানে মণ্ডল নাম্বার 2 থেকে মণ্ডল নাম্বার 7, এই মণ্ডলগুলোকে গোত্র মণ্ডল বা ভামসা মণ্ডল বলা হয়। মণ্ডল নাম্বার 1, শুধুমাত্র মণ্ডল নাম্বার 1 অ্যান্ড মণ্ডল নাম্বার 10, এটা হচ্ছে লেটার বৈদিক যুগে রচনা করা হয়েছে। অ্যান্ড লেটার বৈদিক যুগ মানে পরীক্ষায় প্রশ্নটা তোলে, এটা হচ্ছে 1000 বিসি থেকে স্টার্ট করে হচ্ছে 600 বিসি অবধি। ওকে, নেক্সট মণ্ডল নাম্বার 3 আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে গায়ত্রী মন্ত্র, যেটা বিশ্বামিত্র মুনি কম্পোজ করেছিলেন এবং সূর্যের যে দেবতা সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছিল। মণ্ডল নাম্বার 9 মানে হচ্ছে সোমা মণ্ডল। ওকে, অ্যান্ড সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মণ্ডল নাম্বার 10। মণ্ডল নাম্বার 10-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুরুষোক্ত হিউম। এবং এই পুরুষোক্ত হিউম মানে প্রথমবার, আমাদের আগে ছিল না এটা, প্রথমবারের জন্য সোসাইটিকে বিভাজন করা হয়েছিল। সোসাইটিকে 4টে বর্ণতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড দ্য শূদ্র, এটা ডিভিশন করা হয়েছে। এটা হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নাম্বার 10 পুরুষোক্ত হিউম। তাহলে আমরা দেখলাম মণ্ডল নাম্বার 1 অ্যান্ড 10 হচ্ছে লেটার বৈদিক যুগে রচনা হয়েছে এবং ঋগ্বেদ সংস্কৃত ভাষায় ছিল এবং যিনি পড়তেন ওনাকে বলা হতো হোত্রি। ক্লিয়ার? নেক্সট নেক্সট এবারে চলে এসো হচ্ছে সামাবেদ। সামা কথাটার মানেই হচ্ছে মিউজিক, ইন্ডিয়ান মিউজিকের সঙ্গে হচ্ছে রিলেটেড। কতগুলো স্ট্যাঞ্জা আছে? 1559, তাই না? 1549। এবং কে রিসাইট করতেন, কে পড়তেন? উদ্গত্রী পড়তেন। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে এবারে চলে এসো হচ্ছে ইয়াগুর বেদে চলে এসো। ইয়াগুর বেদের মধ্যে কি থাকতো? স্যাক্রিফিশিয়াল প্রেয়ার। অ্যান্ড এই ইয়াগুর বেদকে দুরকম করে আমরা ডিভাইড করতে পেরেছি। এক হচ্ছে কৃষ্ণ ইয়াগুর বেদা, শুক্লা ইয়াগুর বেদা। এবং ইয়াগুর বেদ পড়তেন কে? এটা পড়তেন হচ্ছে আদা বায়ুস পড়তেন, আদা বায়ুস। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে অথর্ব বেদ। অথর্ব বেদে কি আছে? তন্ত্র মন্ত্র আছে, ম্যাজিক্যাল ফর্মুলা। ওকে, নেক্সট এবারে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে আমাদের স্মৃতি সাহিত্যকে নিয়ে, যেটা হচ্ছে 6টা আছে। এবার 6টা স্মৃতি সাহিত্য কি কি সেগুলোকে আগে শুনে নাও। প্রথমেই হচ্ছে বেদাঙ্গজ। বেদাঙ্গজ কটা আছে? 6টা আছে। নেক্সট হচ্ছে স্মৃতি ধর্মশাস্ত্র, যেটা হচ্ছে 6টা। মহাকাব্য, মহাকাব্য মানে এপিক, যেটা হচ্ছে 2টো আছে, তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে পুরাণ, কটা আছে? 18টা পুরাণ আছে। নেক্সট হচ্ছে উপাবেদ। উপাবেদ কতগুলো? 4টে উপাবেদ। অ্যান্ড সৎ দর্শন কতগুলো? 6টা হচ্ছে আমাদের সৎ দর্শন। এ অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট হচ্ছে এইবারে বেদাঙ্গজ মানে আমরা যেটুকুনি বুঝলাম যে বেদাঙ্গজ মানে হচ্ছে যে 6টা বেদাঙ্গজ আছে। এবার এই 6টা বেদাঙ্গজকে কি কি বলতে পারি? 6টা বেদাঙ্গজ হচ্ছে, প্রথমেই হচ্ছে শিক্ষা, নাম্বার 1 হচ্ছে শিক্ষা। নেক্সট হচ্ছে কল্পসূত্র। নেক্সট হচ্ছে ব্যাকরণ্য এবং সব থেকে ওল্ডেস্ট যেটা হচ্ছে সংস্কৃত গ্রামারের টেক্সট, যেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ীর যেটা হচ্ছে পানিনি, পানিনি হচ্ছে সব থেকে পুরনো। নিরুক্তা, চান্ডা এন্ড দ্য জ্যোতিষী। এবার আমি তোমাদের একটা কথা বলি, জাস্ট তোমরা এটা শুনলে যা প্রশ্ন আসার সেটা কিন্তু আমাদের আগের পোর্শনটা মানে হচ্ছে শ্রুতি সাহিত্য থেকে প্রশ্নগুলো বেশি আসে, শ্রুতি সাহিত্য থেকে। এবং যেখান থেকে বেশি প্রশ্ন আসে আমি বলে দেবো। স্মৃতি থেকে দেখো, স্মৃতি ফর এক্সাম্পল হচ্ছে মনুস্মৃতি, কে রচনা করেছিলেন? মানু রচনা করেছিলেন হচ্ছে মনুস্মৃতি। এবং এটাই আমাদের প্রথম লয়ের বই ছিল এবং এটাকে ট্রান্সলেট করেছিলেন ইংরেজি ভাষায় উইলিয়াম জোন্স হচ্ছে ট্রান্সলেট করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। হ্যাঁ, এই পোর্শনটা থেকে প্রশ্ন আসবে, এটা থেকে আসবেই আসবে। দ্যাট ইজ দ্য মহাকাব্য মানে হচ্ছে এপিক। তোমরা সবাই জানো যে আমাদের 2টো এপিক আছে, এক হচ্ছে রামায়ণ, এক হচ্ছে মহাভারত। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে রামায়ণ রচনা করলেন সবাই জানো যে তোমরা বাল্মীকি, তাই না? বাল্মীকি। এবং আদি কাব্য বলা হয়, আদি কাব্য সব থেকে পুরনো। এবং মহাভারত রচনা করেছিলেন হচ্ছে বেদব্যাস। ওকে, রামায়ণ সব থেকে পুরনো, 24,000 শ্লোক। অ্যান্ড মহাভারত হচ্ছে সব থেকে লংগেস্ট,
1,00,000 শ্লোক। এবারে দেখো যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করবে, ছোট ছোট প্রশ্ন, যে বেঙ্গলি ভাষায়, দেখো প্রথমে 7টা স্কন্দ মানে চ্যাপ্টার সংস্কৃত ভাষা রচনা হলো। বেঙ্গলি ভাষায় ট্রান্সলেট করেছিলেন কৃত্তিবাস ওঝা। হিন্দি ভাষায় ট্রান্সলেট করেছিলেন রামচরিত মানস তুলসী দাস। ওকে, সিমিলারলি আমাদের ভগবত, দেখো এখানে হচ্ছে মহাভারত বেদব্যাস করলেন এবং মহাভারতকে পঞ্চম বেদ বলা হলো, এটা তো আগেই বললাম, সব থেকে লংগেস্ট 1,00,000 শ্লোক। নেক্সট হচ্ছে ভগবদ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে, বিষ্ণু পর্বণ অফ মহাভারত। শান্তি পর্বণ হচ্ছে সব থেকে বড়, ওকে, শান্তি পর্বণ। এবং মহাভারতকে জয় সংহিতা, শতসহস্রী, পঞ্চম বেদ এ সমস্ত কিছু বলা হতো সংস্কৃত ভাষায়। কিন্তু পার্সি ভাষায় কে ট্রান্সলেট করেছিলেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন হচ্ছে আবুল ফাইজি, নাম দিয়েছিলেন হচ্ছে রাজাম নামা। ওকে, এই অবধি ক্লিয়ার। নেক্সট, পুরাণ কতগুলো রয়েছে? পুরাণ মানে হচ্ছে ওল্ড, এবং 18টা টোটাল পুরাণ আছে। আমরা 6টা করে ডিভাইড করব, 3টা করে ডিভাইড করে দেবো 6টা। বিষ্ণু পুরাণ, শিব পুরাণ অ্যান্ড ব্রহ্ম পুরাণ 6টা করে আছে, তো 6 × 3 18। নেক্সট, নেক্সট হচ্ছে যে উপাবেদ। উপাবেদ কথাটার মানে কি? উপাবেদ মানে হচ্ছে অক্সিলারি বেদ, মানে প্রত্যেকটা বেদ। দেখো ঋগ্বেদ, শ্যামাবেদ, ইয়াগুরবেদ, অথর্ববেদ, এই প্রত্যেকটা বেদকে আবার আমরা তার আর একটা করে পার্ট দেব। ঋগ্বেদ যেরকম হচ্ছে আয়ুর্বেদা, মেডিসিন নিয়ে থাকবে। শ্যামাবেদ হচ্ছে গন্ধর্ব বেদ, যেটা হচ্ছে মিউজিকের সঙ্গে। ইয়াগুরবেদ হচ্ছে ধনুর্বিদ্যা, অ্যান্ড অথর্ববেদ হচ্ছে শিল্পবিদ্যা। অ্যান্ড লাস্ট হচ্ছে অথর্ববেদকে ইংলিশে কে ট্রান্সলেট করেছিলেন, যেটা হচ্ছে শ্যামা শাস্ত্রী। তো এটা টু দ্য পয়েন্ট আমি তোমাদের বললাম, যেটা হচ্ছে পরীক্ষার জন্য দরকার। অ্যান্ড এরপরের যে চ্যাপ্টার আমরা পড়বো সেটা হচ্ছে জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম আমরা পড়বো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এক্সামে যেই প্রশ্নগুলো আসে সেই দিকগুলোই আমরা শুধু তুলে ধরবো। বাকি চ্যাপ্টারও পড়ানো হচ্ছে, যেখানে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি তো চলছে, এমসিকিউ এর কোশ্চেন করানো হচ্ছে। সো তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা প্রত্যেকটা জিনিসকে পড়তে থাকো, নোটস রেডি করতে থাকো। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগছে, এবং থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ, ভালো থাকো।